আসসালামু আলাইকুম। হঠাৎ লাইনটা কেটে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমরা আবার পড়ায় চলে আসবো। এখন আমরা একটু কষ্ট করে যদি সবাইকে শেয়ার করে দেই তাহলে খুবই উপকৃত হব। আমরা একটু শেয়ার করে দেই। আমাদের লাইনটা কেটে গেছিল, আসলে আমি নিজেও জানি না যে কেন কাটছে। হ্যাঁ, আমরা একটু শেয়ার করে দিই, কেমন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি। একটু সবাইকে আমরা একটু নক দিয়ে দিই প্লিজ। সবার জায়গা থেকে আমরা সবাইকে একটু একটু কমেন্ট করে জানিয়ে দেই। দেখেন, আমি বাইর করব সমাপনী একক। আমি যেটা বাইর করতেছিলাম যে সমাপনী এককটা আমি কিভাবে বাইর করব। সমাপনী একক এটা আমাদের সৃজনশীলের কথা থাকবে। আরেকটা হচ্ছে ঘাটতি একক। দেখো, এগুলো সৃজনশীলের কতে আসে, সমাপনী একক এবং ঘাটতি একক। তো এই সমাপনী একক এবং ঘাটতি একক আমরা কিভাবে বাইর করব? এই যে দেখো, প্রথমে আসবে প্রারম্ভিক একক। দেখেন, সমাপনী একক বাইর করার নিয়মটা খেয়াল করেন সবাই। এটা 100% আপনাদের সৃজনশীলের কতে আসবে। আমি বলে দিলাম 100% আপনাদের সৃজনশীলের কতে আসবে। কেমন? সবাই একটু লাইক দিয়ে জানিয়ে দিবেন কারা কারা ক্লাসে আছেন। দেখেন, সমাপনী একক, তার সাথে যোগ করব মোট ক্রয়। এই যে দেখেন, প্রারম্ভিক এককের সাথে আমি যোগ করব মোট ক্রয়। যতগুলো একক ক্রয় করব তার থেকে আমি বাদ দিব ক্রয় ফেরত। ক্রয় ফেরত আমি বাদ দিয়ে দিব। এবার আমি বাদ দিব মোট ইস্যু। ইস্যু মানে বিক্রয়। যতগুলো একক আমি বিক্রয় করব, মোট ইস্যু অথবা বিক্রয়, সেগুলো আমি বিয়োগ করব। তার সাথে আমি যোগ করব বিক্রয় ফেরত। যদি কোনো একক আমার কাছে ফেরত আসে, তারপরে আমি সর্বশেষ বাদ দিব ঘাটতি একক। এবার সবগুলো যোগ বিয়োগ করার পরে যেই অ্যামাউন্ট আসবে এটাই হচ্ছে সমাপনী একক। দেখেন, সমাপনী একক কিভাবে বাহির করতে হয়, এই হচ্ছে সমাপনী একক বাহির করার নিয়ম। দেখেন, সমাপনী এককটা বাহির করার নিয়মটা দেখতে পাচ্ছেন কিনা। এবার আমরা বাহির করব ঘাটতি একক কিভাবে বাহির করতে হয়। সেম প্রসেসিং, ঘাটতি এককের ক্ষেত্রে সেম প্রসেসিং। প্রারম্ভিক মজুদ বা প্রারম্ভিক একক একই কথা। তার সাথে আমি যোগ করব মোট ক্রয়। যতগুলো একক আমি ক্রয় করব তার থেকে আমি বাদ দিব ক্রয় ফেরত। ক্রয় করার পর যদি আমি ফেরত দিয়ে দেই তাহলে সেটা আমি বাদ দিয়ে দিব। তার থেকে আমি বাদ দিব মোট ইস্যু। মোট ইস্যু মানে যেটা আমি বিক্রয় করব, তার সাথে যোগ করব বিক্রয় ফেরত যদি প্রশ্নে থাকে। এবার আমি বাদ দিব সমাপনী একক। দেখেন, ঘাটতি বাইর করার সময় বাদ দিতে হবে সমাপনী একক, আর সমাপনী বাইর করার সময় বাদ দিতে হবে ঘাটতি একক। এই হচ্ছে দুইটা নিয়ম। বলেন তো, এই দুইটা নিয়ম বুঝতে পারছেন কিনা? এই দুইটা নিয়ম বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। এই দুইটা নিয়ম বুঝতে পারছেন কিনা? এই দুইটার মধ্যে কোনো একটা আপনাদের পরীক্ষায় কতে যদি চলে আসে আমার কোনো দোষ নাই।
আমি বারবার বলে দিচ্ছি, এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনাদের সৃজনশীলের কতে আসবে, বলেন বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন, সমাপনী একক বাইর করার জন্য যেই নিয়ম, ঘাটতি একক বাইর করার জন্য নিয়ম কিন্তু সেম। মনে রাখবেন, সমাপনীর সময় বাদ দিব আমি ঘাটতি, আর ঘাটতি বাইর করার সময় আমি বাদ দিব কি, সমাপনী একক। ওকে ওকে, এই জিনিসটা কিন্তু আসবে। এবার আসেন আমরা চলে যাই সৃজনশীল প্রশ্নে, আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে। এই যে দেখেন, দিনাজপুর বুট 21, দিনাজপুর বুট 21 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই একটা প্রশ্নের ভিতরে আমরা ফিফু পদ্ধতি পাচ্ছি, বারযুক্ত গড় পাচ্ছি, সমাপনী মজুদ পাচ্ছি। দিনাজপুর বুট 21, একটু কষ্ট করে সবাই স্ক্রিনশট দিই। দিনাজপুর বুট 21, একটু কষ্ট করে আমরা সবাই স্ক্রিনশট দিব। সবাই একটু স্ক্রিনশট দেন প্লিজ। দিনাজপুর বুট 21 সবাই, যদি আপনাদের কাছে থাকে ভালো, যদি না থাকে তাহলে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। দিনাজপুর বুট 21, দিনাজপুর বুট 21। ওকে, দেখেন ক নাম্বার প্রশ্নটাই বলছে, ক নাম্বার প্রশ্নটাই বলছে সমাপনী মজুদ পণ্যের একক নির্ণয় করো। তো দেখেন, সমাপনী মজুদ পণ্যের একক আমরা কিভাবে নির্ণয় করব, আমি এই জায়গায় দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, গড় হবে বিবরণ একক একক। এই যে দেখেন, বিবরণ একক একক। তাহলে প্রথমে এই যে প্রারম্ভিক মজুদ, এটা নেন। প্রারম্ভিক মজুদ কত একক? 300। এই জায়গায় কিন্তু টাকা হবে না, এটা হবে একক একক। এবার তার সাথে যোগ করবেন যতগুলো ক্রয় করছেন, ক্রয় করছেন কত একক? 300। 400 ইন টোটাল আমি 700 একক ক্রয় করছি। তাহলে লিখবো মোট ক্রয়, মোট ক্রয় কত? 300 যোগ 400 এলো 700, দুইটা যোগ করলে কত? 1000। এবার তার সাথে বাদ দিব বিক্রয়, যতগুলো বিক্রয় করছি। এই যে 400, 100, 200, আমি 700 একক বিক্রয় করছি। মোট ইস্যু 400, 100, 200, 400, 100, 200, তাহলে কত? 700। বাদ দেওয়ার পরে থাকবে কত? 300। এই 300 হচ্ছে আমাদের জন্য সমাপনী একক। বলেন তো বুঝতে পারছেন কিনা? সমাপনী এককটা কি বুঝতে পারছি? আমরা একটু লিঙ্কটা শেয়ার করে দেই প্লিজ, যারা যারা ক্লাসে আছে একটু লাইক দেই এবং লিঙ্কটা শেয়ার করে দেই। বলেন সমাপনী এককটা কি বুঝতে পারছি? সমাপনী একক কিভাবে বাহির করতে হবে এটা কি বুঝতে পারছি? আমাকে একটু জানাবেন প্লিজ। সমাপনী একক কিভাবে বাহির করতে হয় এটা কি আমরা বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সমাপনী এককটা কি আমরা সবাই বুঝতে পারছি? এবার ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান দেখেন, ফিফু পদ্ধতিতে আমরা কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করব। এবার আসেন আমরা ফিফু পদ্ধতিতে কিভাবে করব সেটা একটু দেখে নিই। সবাই একটু খেয়াল করি, দেখেন প্রথমে গড়টা দেখেন, ফিফু পদ্ধতির গড়টা দেখেন, সবাই ছকটা খেয়াল করেন। সবাই একটু ছকটা খেয়াল করি আমরা। প্রথমে হবে তারিখ, তারপরে হবে বিবরণ, তারপরে মাঝখান দিয়ে আমরা এইভাবে একটা দাগ দিব, দেওয়ার পর আমরা এটাকে 3টা কলাম করব। এই যে
এভাবে 3টা কলাম করব, করার পর এটাকে মাঝখান দিয়ে আবার 3টা করব। ভালো করে বুঝি। এইভাবে আমরা 3টা কলাম করে নিব। কেমন? যে আর্থিক বিবরণী করাবো, আর্থিক বিবরণী করাবো। এবার দেখেন, তারিখ, বিবরণ, এই ঘরটার নাম হবে ক্রয় অথবা প্রাপ্তি, এই ঘরটার নাম হবে ইস্যু অথবা বিক্রয়, এই ঘরটার নাম হবে উদ্বৃত্ত। এবার দেখেন, এটা লিখার পরে এই জায়গায় লিখবেন একক দর টাকা, একক দর টাকা, একক দর টাকা। এবার এই পাশে লিখে নেবেন সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা। দেখেন আপনি ডান পাশে কি কি লিখবেন কোনায়? সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা। এই পাশে লিখবেন মালের বিবরণ, কোড নং, বিন নং। লিখার পরে এই জায়গায় লিখবেন ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত, ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত। কেমন বলেন তো? গড়টা বুঝতে পারছেন কিনা? বলেন তো গড়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। গড়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। প্লিজ গড়টা কি বুঝতে পারছেন? গড়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। দেখেন আমরা কথা বলতে হবে, ক্লাসে থাকলে একটু কথা বলতে হবে। বলেন গড়টা কি আমরা বুঝতে পারছি? গড়টা কি আমরা সবাই বুঝতে পারছি? একটু জানাবেন প্লিজ। গড়টা কি আমরা বুঝতে পারছি সবাই? ওকে, এবার আসেন আমরা প্রশ্নে চলে যাই। আমাদেরকে প্রশ্নে কি বলছে? প্রারম্ভিক মজুদ 300 একক, প্রতি একক 10 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ 300 একক, তাই না? এই যে এই জায়গায় আমি লিখব প্রারম্ভিক মজুদ। তাহলে মজুদের গড় কোনটা? এই যে মজুদের গড় হচ্ছে এটা। কত একক? 300। 10 টাকা ধরে গুণ দিলে হবে কত? 3000। এই জায়গায় আমি লিখে ফেলবো। লিখার পরে আমি একটা দাগ টান দিব এভাবে। এই যে দেখেন এভাবে একটা দাগ দিয়ে দিব। এই হচ্ছে আমাদের 1 নম্বর এন্ট্রিটা। এবার আসেন তারপরে কি বলছে? 1 তারিখের পরে 2 তারিখ ক্রয় 300 একক, প্রতি একক 11 টাকা। আমি ক্রয় করছি 300 একক 2 তারিখ। তাহলে আমি এই জায়গায় লিখব ক্রয়। এবার ক্রয়ের গড় কিন্তু এইটা, ক্রয়ের গড় যেটা সেটাতে কিন্তু লিখবেন। ভালো করে বুঝেন। এই যে ক্রয়ের গড়ে লিখব 311 টাকা। তাহলে কত হলো? 3300। এবার যেহেতু এই পণ্যটা আমি ক্রয় করছি, এটা আমার গুদামে যাবে। অলরেডি আমার গুদামে যে পণ্যটা আছে এটা নিচে নামাবো। এই যে উপরে যেটা আছে এটা নিচে নামাবো, ঠিক যেভাবে আছে। তারপরে নতুন করে যেটা ক্রয় করছি এটা নিচে লিখব। একসাথে লেখা যাবে না, কিন্তু একসাথে লেখা যাবে না, নিচে নিচে এভাবে সারি করে লিখতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও প্লিজ। এটা বুঝতে পারছো কিনা বলো। এই যে মজুদের গড় মানে হচ্ছে উদ্বৃত্ত বা জের বা মজুদ, তুমি যেটাই ধরো না কেন। আচ্ছা তারপরে আসো ইস্যু 400 একক। এবার বলছে ইস্যু 400 একক, আমি কোথায় বসাবো একটু খেয়াল করো।
ইস্যু 400 একক আমরা কোথায় বসাবো একটু খেয়াল করো, এই যে, তাহলে আমি এই জায়গায় লিখব ইস্যু 400 একক। এবার এই যে আমি ইস্যু 400 একক লিখব, আমার প্রথম সারিতে পণ্য আছে কিন্তু 300, তাহলে আমি 400 কিন্তু একসাথে বিক্রি করতে পারবো না, প্রথমে যেটা আছে এটা বিক্রি করতে হবে। তাহলে প্রথমে আছে 300, আমি লিখব 300, 10 টাকা দর, তাহলে হবে কত 3000। তো আমি তো বিক্রি করছিলাম 400, আমি দিছি কত 300 না, আরো দিতে হবে 100। এই 100 কিন্তু দিতে হবে নিচে যেটা আছে ওইটার দর কত 11, তাহলে আমি এই জায়গায় লিখবো 11, তাহলে এই জায়গায় হবে কত 1100। তাহলে এবার দেখো উদ্বৃত্তের ঘরে কি করতে হবে, এই 300 কিন্তু নাই, বিক্রি হয়ে গেছে, এই 300 থেকে দিয়ে দিছি 100, আর আছে কত 200, দর কত 11 টাকা, তাহলে আমরা এই জায়গায় লিখবো কত 2200। এইভাবে তোমাকে বসাইতে হবে। বলো তো বসানোটা বুঝতে পারছো কিনা, বসানোটা বুঝতে পারছো কিনা বলো, বসানোটা বুঝতে পারছো কিনা বলো, বসানোটা বুঝতে পারছো কিনা বলো, বসানোটা বুঝতে পারছো কিনা বলো ভাই, একটু কমেন্ট করে বলি, আমরা যদি বুঝতে পারি একটু কমেন্ট করে বলি প্লিজ, বসানোটা বুঝতে পারছি কিনা। এবার আসো 7 তারিখ ইস্যু 100 একক, আবার বলছে 7 তারিখে ইস্যু 100 একক, এই যে দেখো 7 তারিখে ইস্যু 100 একক, তাহলে এই যে দেখো ইস্যুর ঘর কোনটা, এইটা, অলরেডি আমার গুদামে 200 আছে, ওই জায়গা থেকে বিক্রি করে দিছে 100, দর কত 11, তাহলে হবে 1100। তাহলে আর গুদামে থাকবে কত 100, কারণ এই 200 থেকে আমি বিক্রি করে দিছি 100, আর আছে কত 100, দর কত 11, তাহলে থাকবে কত 1100। এইভাবে তোমাকে করতে হবে। অষ্টম অধ্যায় থেকে 2টা কি একটা প্রশ্ন আসতে পারে, অষ্টম অধ্যায় থেকে 2টা কি একটা প্রশ্ন আসতে পারে। তারপরে আসেন, তারপরে আমরা চলে যাই কি বলছে দেখেন, 10 তারিখ ক্রয় 400 একক 12 টাকা করে, আমি ক্রয় করছি 400 একক 12 টাকা করে, তাহলে আমি এই জায়গায় লিখব ক্রয় 400 একক 12 টাকা, তাহলে হবে কত 4800। তো এটা কোথায় যাবে, এটা আমার গুদামে যাবে, তো আমার গুদামে অলরেডি পণ্য আছে কত 100, এটা কিন্তু আমি নিচে নামাবো, এটা আমি নিচে নামাবো, নামানোর পর এরপরে এই যে 400 ক্রয় করছি এইটা আমি নিচে লিখব কত করে 12, এইভাবে আমি লিখব। এবার এটাকে আমি ক্লোজ করে দিব। এরপরে আসেন লাস্ট একটা এন্ট্রি আছে, দেখেন একটু খেয়াল করেন, এই জায়গায় কি বলছে দেখেন, ইস্যু 200 একক, ইস্যু 200 একক, তখন আমরা কি করব, এই যে দেখেন ইস্যু, তাহলে আমরা এই জায়গায় কি লিখব ইস্যু লিখব, কত একক 200, আমার গুদামে প্রথম সারিতে পণ্য আছে কত 100, আমি কিন্তু 200 একসাথে দিতে পারবো না, আমাকে প্রথমে যেটা আছে এটা দিতে হবে, প্রথমে আছে কত 100, এটা আগে বিক্রি করতে হবে, দর কত 11, তাহলে হবে কত 1100, তাহলে আরো দিতে হবে কত 100, এই 100 দিতে হবে কিন্তু এই 400 থেকে, এটার দর আবার 12, তাহলে এই জায়গায় হবে 1200, বাস প্রথম 100 কিন্তু নাই, বিক্রি হয়ে গেছে, এই 400 থেকে আরো বিক্রি করে দিছি কত 100, তাহলে আমাদের আর থাকবে কত 300, দর কত 12, টাকা হবে কত 3600, তাহলে আমাদের অঙ্কটা শেষ। এই হচ্ছে আমাদের অঙ্ক, বলেন তো বুঝতে পারছেন কিনা। অর্থাৎ ফিফো পদ্ধতি মানে হচ্ছে আগের পণ্য আগে যাবে, অর্থাৎ আগে যেই পণ্যটা থাকবে সেটা আগে যাবে, বলেন তো বুঝতে পারছেন কিনা। না এটা থেকে দিবে, এটা থেকে অবশ্যই দিবে, এটা থেকে না দেওয়ার কোনো অপশন নেই, এটা থেকে একটা প্রশ্ন দিবে, এটা না দেওয়ার কোনো অপশন নেই ভাই, এটা থেকে 100% দিবে, এটা থেকে না দেওয়ার কোনো অপশন নাই, বারবার বলতেছি এটা থেকে দিবে, এটা না দেওয়ার কোনো অপশন নাই,
এটা থেকে 100% দিবে, না দেওয়ার কোনো অপশন নেই, দিবে। বলেন তো বুঝতে পারছেন কিনা ভাই, এই কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা বলেন। এবার দেখেন ভারযুক্ত গড়। এবার ভারযুক্ত গড় সেম ভাবে আমরা একটা ছক তৈরি করব। ভারযুক্ত গড়ের সেম ভাবে আমরা একটা ছক তৈরি করব, খেয়াল করেন। আমি তো বললাম দিবে, এই জায়গা থেকে কোশ্চেন দিবে, মিস হবে না। এবার তারিখের পরে দিবেন বিবরণ, তারপরে মাঝখান দিয়ে আমরা একটা দাগ দিব, তারপরে এটাকে আমরা 3টা করব। কেমন? একটু খেয়াল করেন। একক, দর, টাকা। একক, দর, টাকা। একক, দর, টাকা। এই গড়টা সুন্দর করে আঁকবেন আপনারা। এবার দেখেন তারিখ, তারপরে লিখবো আমরা বিবরণ। এই গড়টার নাম দিব কি? ক্রয় অথবা প্রাপ্তি। এই জায়গায় লিখেন একক, দর, টাকা। একক, দর, টাকা। এই গড়টার নাম হচ্ছে ইস্যু অথবা বিক্রয়। এই গড়টার নাম হবে উদ্বৃত্ত। একক, দর, টাকা। এবার দেখেন, এবার যেটা করবেন আপনি, উপরের যে লেখাগুলো ওইগুলো লিখে নেবেন। 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত লিখবেন, প্রারম্ভিক উদ্বৃত্ত লিখবেন। প্রারম্ভিক উদ্বৃত্ত 300 একক। তাহলে এই যে উদ্বৃত্তর ঘরে লিখবেন 300। দর কত? 10 টাকা। তাহলে এই জায়গায় হবে কত? 3000। এইভাবে লিখবেন। লিখার পরে একটা দাগ দিবেন, দাগ দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। 2 তারিখ পণ্য ক্রয় 300 একক। দেখেন পণ্য ক্রয় করছেন 300 একক, এই জন্য এটা ক্রয়ের ঘরে লিখবেন। দর কত? 11 টাকা। তাহলে এই জায়গায় হবে কত? 3300। এবার দেখেন বারযুক্ত গড়ের ক্ষেত্রে আপনি যতবার পণ্য ক্রয় করবেন ততবার নতুন করে একটা দর সৃষ্টি হবে। কিভাবে? এই যে দেখেন, দেখেন বারযুক্ত গড়ের ক্ষেত্রে কিভাবে করবেন। এই যে আপনার এই জায়গায় একক আছে কত? 300। আরো কিনছেন কত? 300। তাহলে টোটাল একক হইল কত? 600। এবার এই 300-এর দাম হচ্ছে কত? 3000। এই 300-র দাম হচ্ছে 3300। তাহলে টোটাল 6300 হচ্ছে মূল্য। এই যে এবার আমি এই মূল্যকে একক দ্বারা ভাগ করব। এই মূল্যটাকে একক দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয় বলেন? বলেন। এই যে এই 6300-কে আমি একক দ্বারা ভাগ করব। যদি ভাগ করলে কত হয় আমাকে বলেন? 10.5। 10.5। এটাই হচ্ছে ভারযুক্ত গড়। অর্থাৎ ভারযুক্ত গড়ের ক্ষেত্রে প্রত্যেকবার নতুন করে একটা একটা দর আসবে। যতবার পণ্য ক্রয় করবেন ততবার নতুন করে দর সৃষ্টি হবে। ভারযুক্ত গড়ের ক্ষেত্রে যতবার আপনি পণ্য ক্রয় করবেন ততবার একটা একটা দর আসবে। কিন্তু হ্যাঁ, কোড নাম্বার, বিন নং এগুলো উপরে লিখে নেবেন। কোড নাম্বার, বিন নং এগুলো উপরে লিখে নেবেন। 3 ইস্যু 400 একক।
3 নম্বর বলছে ইস্যু 400 একক। দেখেন কিভাবে করব। ইস্যু, তাহলে এই জায়গায় লিখবেন ইস্যু 400 একক। এবার দেখেন আপনার গুদামে অলরেডি আছে 600, আপনি ইস্যু করে দিচ্ছেন কত? 400। দর কত? 10.5। এবার আপনি এই 400-কে 10.5 দ্বারা গুণ করলে কত হয় বলেন? বলেন, এই 400-কে 10.5 দ্বারা গুণ করলে কত হয় বলেন? 4200। তাহলে আমরা এই জায়গায় লিখব 4200। এবার আমার গুদামে ছিল 600, এর মধ্য থেকে বিক্রি করে দিছি 400, তাহলে আর আছে কত? 200। আমরা এই জায়গায় 200 লিখব। দর কত? 10.5। এবার এই 200-কে 10.5 দ্বারা গুণ করেন, গুণ করলে কত হয় বলেন? 1100 নাকি 2100? 2100 বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বসানোটা বুঝতে পারছেন কিনা? বসানোটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। বসানোটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। ঘাটতি কিভাবে বাইর করে এর পরের অঙ্কটাতে আমি বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ক্লাস করো, এরপরে আমি তোমাদেরকে ঘাটতিটা বুঝিয়ে দিচ্ছি প্লিজ। এবং ক্রয় ফেরত বিক্রয় ফেরত কোথায় যাবে আমি বলে দিচ্ছি, আমি ডিটেলস বলে দিচ্ছি, একটু সময় দাও আমাকে। তোমরা একটু ক্লাসের প্রতি মনোযোগ হও প্লিজ। এবার দেখো 7 তারিখ ইস্যু 100 একক। 7 তারিখে বলছে ইস্যু 100 একক, মানে আমরা আবার বিক্রি করে দিছি 100 একক। দেখো কিভাবে করব। ইস্যু 100 একক, তাহলে এই যে ইস্যুর গড় 100, দর কত? 10.5। তাহলে আমার এই জায়গা হবে কত? 1050। এই যে 1050, তাহলে হবে কত? 1050। তাহলে আমার গুদামে আর থাকবে কত? 100। দর কত? 10.5। তাহলে থাকবে হচ্ছে 1050। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন। বুঝতে পারছেন কিনা বলেন প্লিজ, প্লিজ বুঝতে পারছেন কিনা বলেন, প্লিজ বুঝতে পারছেন কিনা বলেন। তারপরে রেন্টেড একটু খেয়াল করেন। 10 তারিখ ক্রয় 400 একক 12 টাকা করে। এবার দেখেন কি করবেন। আপনি ক্রয় করছেন 400 একক, এই যে ক্রয় 400 একক 12 টাকা, তাহলে কত হইল? 4800। এবার এটা গুদামে আপনি কিভাবে লিখবেন? এই যে দেখেন অলরেডি আছে 100, আরো ক্রয় করছি 400, তাহলে টোটাল হইল কত? 500। এই 100-র দাম 1050, 400-র দাম 4800, যোগ করব 5850। এই যে 5850। এবার এই 5850-কে আমি 500 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত আসে বলেন? ভাগ করলে কত আসে বলেন? 5850-কে 500 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত আসে বলেন? প্রত্যেকটার দাম কত আসে? 11.7। তাহলে আমি এই জায়গায় লিখব 11.7। এটাই হচ্ছে আমার ভারযুক্ত গড়, অর্থাৎ যতবার পণ্য ক্রয় করব ততবার নতুন করে আমার দর সৃষ্টি হবে। এবার লাস্টে বলছে ইস্যু 200 একক। ইস্যু, তাহলে লিখে দিলাম ইস্যু। আমার গুদামে আছে কত? 500, এর মধ্য থেকে আমি বিক্রি করছি কত? 200। দর কত? 11.7। তাহলে লিখবো 11.7। এবার এই 200-কে 11.7 দ্বারা গুণ করো, কি হবে বলো? এই 200-কে 11.7 দ্বারা গুণ করো, তাহলে কত হয় বলো? 2340। একটু গুণ করে সবাই বলো। 200-কে 11, 2340। ওকে, তাহলে এই জায়গায় আমরা লিখবো 2340। এবার এই 500-তে চলে গেছে 200, আর আছে কত? 300। দর কত? 11.7। এবার এই 300-কে 11.7 দ্বারা গুণ দাও,
গুণ দিলে কত আসবে বলো? 300-কে 11.7 দ্বারা গুণ দাও, তাহলে এবার কত আসবে বলো? তিনশোকে 11.7 দ্বারা যদি গুণ দিই তাহলে কত আসবে? 3510। 3510। এই হচ্ছে আমার ভারযুক্ত গড়। এই হচ্ছে আমার কি? ভারযুক্ত গড়। এইভাবে আমাদেরকে ভারযুক্ত গড়টা করতে হবে। বলো তো আমরা ভারযুক্ত গড় বুঝতে পারছি কিনা? ভারযুক্ত গড় বুঝতে পারছি কিনা বলো? এই যে দেখো, এবার ইস্যুকৃত ফেরত কি? এই যে দেখো, ইস্যুকৃত ফেরত যেই কথা, বিক্রয় ফেরত একই কথা। এবং কারখানা হতে ফেরত একই কথা। এই তিনটার মানে কিন্তু একই, মনে রাখেন এগুলো। ইস্যুকৃত ফেরত যেই কথা, এই যে ইস্যুকৃত ফেরত যেই কথা, বিক্রয় ফেরত একই কথা, কারখানা হতে ফেরত একই কথা। এই তিনটা যদি বলা থাকে প্রশ্নে, তাহলে এই তিনটা সবসময় ক্রয়ের ঘরে বসবে। ক্রয় মানে প্রাপ্তির ঘরে বসবে। কেন? যেটার মাধ্যমে গুদামে পণ্যের পরিমাণ বাড়বে ওইটা প্রাপ্তির ঘরে বসবে, বাড়লে প্রাপ্তির ঘরে বসে। তো ইস্যুকৃত ফেরতের ফলে গুদামে পণ্যের পরিমাণ বাড়ে, আমি বিক্রি করে দিছিলাম, আমার গুদামে পণ্যটা আবার রিটার্ন আসছে, তাহলে আমার গুদামে পণ্যের পরিমাণ বাড়বে, এই জন্য এটা প্রাপ্তির ঘরে বসবে। আচ্ছা, তারপর ক্রয় ফেরত। ক্রয় ফেরত যেই কথা, সরবরাহকারীকে ফেরত একই কথা। ক্রয় ফেরত যেই কথা, সরবরাহকারীকে ফেরত একই কথা। ক্রয় ফেরত যেই কথা, সরবরাহকারীকে ফেরত একই কথা। তো এটা যদি থাকে তাহলে এই এন্ট্রিটা তুমি কোথায় বসাবা? ইস্যু অথবা বিক্রয়ের ঘরে বসাবা। কেন? এইটার মাধ্যমে আমার গুদামের পণ্যের পরিমাণ কমে গেছে। যদি গুদামে পণ্যের পরিমাণ কমে যায় তাহলে ইস্যু বা বিক্রয়ের ঘরে লিখতে হয়। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? এবার আসো, ফেরতের ক্ষেত্রে আমরা কোন দরটা ধরবো? ফেরতের ক্ষেত্রে সব সময় আমরা লাস্ট যে দরটা থাকবে সেটা ধরবো। আমরা ফেরতের ক্ষেত্রে লাস্টে যে দরটা থাকবে সেটা আমরা ধরবো। আমি আবারও বলতেছি, আমরা ফেরতের ক্ষেত্রে সব সময় লাস্টের যে দর সেটা ধরবো। আমরা ফেরতের ক্ষেত্রে সব সময় লাস্টের দরটাকে কাউন্ট করব। লাস্ট যে দর থাকবে ওই দরটাকে কাউন্ট করব। যদি দুইটা দর থাকে তাহলে লাস্টেরটা ধরবো সব সময়। এবার আসেন, আরো দুইটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বাইর করবেন? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বাইর করবেন? এই যে দেখেন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাইর করবেন কিভাবে? এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাইর করতে হবে প্রারম্ভিক মজুদ, তার সাথে যতগুলো একক আমি ক্রয় করব সবগুলো যোগ করে দিব, তাহলেই কিন্তু আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা পাবো। তাহলে দেখেন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমি কিভাবে বাইর করব? প্রারম্ভিক মজুদের সাথে যতগুলো একক আমি ক্রয় করব সবগুলো একক আমি যোগ করে দিব। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আলাদা জিনিস। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাইর করতে হবে প্রারম্ভিক মজুদের সাথে যতগুলো একক আমি ক্রয় করব সবগুলো যোগ করে দিব, এটাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবার আসেন, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করব? বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করব?
এই যে দেখেন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করবেন। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে হবে। প্রথমে আসবে প্রারম্ভিক মজুদ, তার সাথে আমি যোগ করব মোট ক্রয়। যতগুলো একক আমি ক্রয় করব সবগুলো যোগ করব, তার থেকে আমি বাদ দিব ক্রয় ফেরত যদি প্রশ্নে থাকে। এবার তার সাথে আমি যোগ করব যদি কোনো প্রত্যক্ষ খরচ থাকে, যদি কোনো প্রত্যক্ষ খরচ থাকে তাহলে সেটা যোগ করব। এবার তার থেকে আমি বাদ দিব সমাপনী একক। বাদ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। দেখেন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করতে হয়, আপনারা যদি ক্লাসে থাকেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লিঙ্কটা একটু শেয়ার করে দেন আর একটা করে লাইক দিয়ে দেন। দেখেন আমরা কষ্ট করে ক্লাস নেই আপনাদের শেখানোর জন্য, তাই না? তো আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আমরা কাকে শিখাবো? আমাদের লাইনটা কিন্তু একবার কেটে গেছিল, এর জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত যে লাইনটা আমরা কেটে গেল। দেখেন বুঝতে পারছেন কিনা, এই যে দেখেন বিক্রিত পণ্যের ব্যয় আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইটা আলাদা জিনিস। বিক্রিত পণ্যের ব্যয় মানে কি, যেই পণ্যগুলো আমি বিক্রি করে ফেলছি ওই পণ্যগুলোর ব্যয়টা বাহির করতে বলছি। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হচ্ছে যতগুলো পণ্য আমি বিক্রি করব এখনো করি নাই ওইটাকে বলছি। যতগুলো পণ্য আমি বিক্রি করার জন্য রেডি করছি, গুদামে তৈরি করে রাখছি, ওইগুলোকে বুঝাচ্ছি। আর বিক্রিত পণ্যের ব্যয় বলতে যেটা বিক্রি করে ফেলছেন ওইগুলোর ব্যয় বাইর করতে বলছে। এবার আসেন আমরা একটা প্রশ্নে যাই, আবার আরেকটা প্রশ্ন আমরা কমপ্লিট করি, দেখি কি আছে। আমরা আরেকটা প্রশ্ন কমপ্লিট করি। চট্টগ্রাম বুট, এই যে দেখেন চট্টগ্রাম বুট 21, গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। দেখেন এইটাতে, এই যে দেখেন এটাতে ঘাটতি আছে, এই যে ঘাটতি বাইর করতে বলছে। আর লাস্টে সমাপনী মজুদ আছে। লাস্টে সমাপনী মজুদ থাকলে কিভাবে বসাইতে হয়, চলেন এটা আমরা সমাধান করি। চলেন এটা আমরা সমাধান করি। সবাই স্ক্রিনশট দেন, সবাই স্ক্রিনশট দেন। চট্টগ্রাম বুট 21, চট্টগ্রাম বুট 21। নেন চট্টগ্রাম বুট 21, একটু স্ক্রিনশট দেই আর একটু লিঙ্কটা শেয়ার করি। না ক বিভাগ থেকে না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু নাম্বার আপনাকে কম পাবেন। আপনি হচ্ছে গিয়ে তখন আপনার 5টা সৃজনশীল দিতে হবে খ বিভাগ থেকে। ওকে জি, যদি অ্যাকাউন্টিং, জি আমাদের অ্যাকাউন্টিং বই আছে জি। ওকে এবার ক নম্বরে বলছে ঘাটতি এককের পরিমাণ বাইর করো। তো দেখেন ঘাটতি একক কিভাবে বাইর করতে হয়। আমরা ঘাটতি এককটা কিভাবে বাইর করব, এই যে দেখেন আমি এই জায়গায় দেখাই দিচ্ছি। বিবরণ একক একক, দেখেন ঘাটতি একক কিভাবে বাইর করতে হয়। বিবরণ, এই জায়গায় ভুলেও কিন্তু টাকা লিখবেন না, বিবরণ টাকা টাকা না কিন্তু, বিবরণ একক একক। ওকে তাহলে প্রথমে আসবে প্রারম্ভিক মজুদ, শুধু একক নিয়ে কাজ করবেন। প্রারম্ভিক মজুদ কত একক, 400, তাহলে লিখবেন এই জায়গায় 400। তারপরে আসেন ক্রয় করছি 600, 540, টোটাল 1140, তাহলে এই জায়গায় যোগ করব আমি ক্রয়, লিখব মোট ক্রয় 500 যোগ 640 অর্থাৎ 1140, তাহলে হবে 1540। এবার তার থেকে আমি বাদ দিব মোট ইস্যু, মোট ইস্যু বাদ দিব আমি
মোট ইস্যু কত একক? 650 আর 500 1150। 650 আর 500 1150। আচ্ছা বিয়োগ করলে কত হয় বলেন তো? 1540 থেকে 1150 বিয়োগ করলে কত হয় বলেন? 1540 থেকে 1150 বিয়োগ করলে কত হয় বলেন? $390। তাহলে এই জায়গায় লিখবো আমরা 390। এবার তার থেকে আমি বাদ দিব সমাপনী একক। সমাপনী একক এই যে দেখেন, সমাপনী একক 350 বা সমাপনী মজুদ যেটাই বলেন না কেন, 350 আমি বিয়োগ করব। বিয়োগ করার পরে থাকবে 40। এই 40 একক হচ্ছে আমার জন্য ঘাটতি। এই 40 একক হচ্ছে আমার জন্য ঘাটতি। বলেন তো ঘাটতিটা বুঝতে পারছেন কিনা? এই 40 একক হচ্ছে আমার জন্য ঘাটতি। বলেন তো ঘাটতি এককটা বুঝতে পারছেন কিনা? বলেন তো ঘাটতি এককটা বুঝতে পারছেন কিনা? ঘাটতি এককটা বুঝতে পারছেন কিনা বলেন তো? ঘাটতি এককটা বুঝতে পারছেন কিনা বলেন তো? সবাই একটু কমেন্ট করে জানান ঘাটতি এককটা বুঝতে পারছেন? সবাই বলেন ঘাটতি এককটা কি বুঝতে পারছেন? এবার খ নম্বরে বলছে বারযুক্ত গড়। বারযুক্ত গড় দেখেন, এবার আমি খ নম্বরটা সমাধান করে দিচ্ছি বারযুক্ত গড়, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আসেন বারযুক্ত গড় দেখেন কিভাবে করতে হয়। যারা বুঝছেন তারা আবার খেয়াল করেন। আপনি মনে করেন না আপনি বেশি পারেন, তাহলে পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবেন না। সবসময় মনে করতে হবে আমার অনেক শিকার আছে, আমাকে প্রচুর শিখতে হবে। ওকে, এবার দেখেন প্রথমে তারিখ, তারপরে হচ্ছে বিবরণ, তারপরে মাঝখান দিয়ে আমরা একটা দাগ দিব, ওকে। এবার এটাকে তিনটা ঘর করবেন। একক, দর, টাকা। একক, দর, টাকা। একক, দর, টাকা। এইভাবে করবেন, একক, দর, টাকা। বিবরণ, এই গড়টার নাম লিখবো আমরা ক্রয় অথবা প্রাপ্তি। এবার এই জায়গায় লিখব একক, দর, টাকা। এই গড়টার নাম হবে কি? ইস্যু অথবা বিক্রয়। তারপর আমরা লিখব একক, দর, টাকা। এই গড়টার নাম লিখব কি? উদ্বৃত্ত। একক, দর, টাকা। এবার দেখেন, এবার এই জায়গায় প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক 20 টাকা করে। প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক 20 টাকা করে, তাই না? তাহলে আমরা এই জায়গায় লিখবো এই যে প্রারম্ভিক উদ্বৃত্ত। উদ্বৃত্তের গড় কিন্তু এটা কত একক? 400। কয় টাকা? 20 টাকা। তাহলে হবে কত? 8000। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? এটা কি বুঝতে পারছেন? আমরা একটু মনোযোগ থাকলে আমাদের মনে অনেক কিছু শিকার আছে। 5 তারিখ ক্রয় 600 একক। ক্রয় 600 একক 24 টাকা ধরে।
তাহলে দেখেন এটা আমরা কিভাবে বসাবো, ক্রয় করছি, তাহলে ক্রয়ের ঘরে লিখবো 600 একক 24 টাকা। আচ্ছা গুণ দিলে কত হয় বলেন তো, 600 সাথে 24 গুণ দিলে কত হয় বলেন? প্রত্যক্ষ খরচ হচ্ছে যেই খরচটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত, ওইটাকে প্রত্যক্ষ ব্যয় বলে। 600 সাথে 24 গুণ দিলে কত হয় বলেন? 600 সাথে 24 গুণ দিলে কত হয় বলেন? এটা বারযুক্ত গড় করাচ্ছি, ওয়াম মেথড, ওয়াম, আমরা ওয়াম মেথড করতেছি, ওয়াম মেথড। 14,400 হয়, তাহলে এই জায়গায় লিখবো আমি 14,400। এবার আসেন, যেহেতু এটা বারযুক্ত গড়, এর জন্য আমি একক দুইটাকে আগে যোগ করব, 400 আর 600 যোগ করলে হবে কত? 1000। এবার আসেন, 400-র দাম হচ্ছে 8,000 আর 600-র দাম হচ্ছে 14,400, দুইটা দাম আমি আগে যোগ করব, এলো 22,400, 22,400। এবার এই 22,400-কে তুমি 1000 দ্বারা ভাগ করো, 22,400-কে 1000 দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখো নতুন করে একটা দর আসবে, ওইটাই ভারযুক্ত গড়। কত আসে বলো? সবাই একটু লিঙ্কটা শেয়ার করবা, একটু লিঙ্কটা শেয়ার করবা। কত আসে বলো, কত আসে বলো তাড়াতাড়ি, আমার মনে হয় তোমরা ঘুমাই গেছো। যারা যারা ক্লাসে আছে একটা লাইক দিবা। কত? 22.4। এই যে 22.4, এইটা হচ্ছে আমাদের নতুন একটা দর। ওকে, এবার আসো আমরা চলে যাই তারপরের এন্ট্রিটাতে কি বলছে। দেখো পরের এন্ট্রিটা বলছে ইস্যু 650 একক, ইস্যু মানে বিক্রি করছি 650 একক। তাহলে চলো এবার আমরা লিখবো এই জায়গায় ইস্যু, ইস্যু 450। তাহলে ইস্যুর গড় কিন্তু এটা, ইস্যু 650, দর কত? 22.4। তাহলে গুণ দাও, 650-কে 22.4 দ্বারা গুণ দিলে কত হয় বলো? 650-কে 22.4 দ্বারা গুণ দিলে কত হয় বলো? 650-কে 22.4 দ্বারা গুণ দিলে কত হয় বলো? 14,550, 14,560। ওকে লিখে দিলাম 14,560। 1000 থেকে বিক্রি করে দিছি 650, আর আছে 350, এই জায়গায় লিখবো দর হচ্ছে 22.4। এবার 350-কে 22.4 দ্বারা গুণ দাও, 350-কে 22.4 দ্বারা গুণ দাও, এই যে এটাকে 350-কে 22.4 দ্বারা গুণ দাও, কত আসে বলো? মাশাআল্লাহ, তোমরা যারা অ্যাক্টিভ আছো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। বলো 7,840, 7,840। ওকে ফাইন, এবার আসো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। মনে রাখবা পরিশ্রম কখনো বেইমানি করে না, পরিশ্রম কারোর সাথে কখনো বেইমানি করতে পারে না। এবার 18 তারিখ, ক্রয় 540 একক, দর 25 টাকা করে। দর কত? 25 টাকা, 540 25 টাকা দর। তাহলে আমি এই জায়গায় লিখবো ক্রয়, তোমরা তারিখগুলো লিখে নিও। ক্রয় 540 25 টাকা করে। এবার 540-কে 25 দ্বারা গুণ দাও, কত হয় বলো? বলো 540-কে 25 দ্বারা গুণ দাও, কত হয় বলো? 13,500। তাহলে এই জায়গায় আমরা লিখবো 13,500। এবার আমি যেটা করব, এই যে দেখো আমার গুদামে অলরেডি 350 আছে, নতুন করে কিনছি আমি 540, তাহলে 890। আমার গুদামে পণ্য কত? 890। এবার এই জায়গায় আমার মূল্য হয়েছে 7,840, এই জায়গায় 13,500, যোগ করলে কত হয় বলো? এই যে এই দামটা
আর এই মূল্যটা, এই দুইটা মূল্য যোগ করো। এই যে 350-এর মূল্য 7,840 আর 540-এর মূল্য 13,500, যোগ করলে কত হয় বলো? দুইটা যোগ করলে কত হয় বলো? 21,340। ধন্যবাদ সারা। 21,340 আমাদের পেড বেসের স্টুডেন্ট। 21,340। এবার এই 21,340-কে তুমি 890 দ্বারা ভাগ করো। 21,340-কে 890 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে? 23.97। 23.97। এই যে এটাকে, এই মূল্যটাকে 21,340-কে এই যে 890 দ্বারা ভাগ করবা। কেন? এটা মোট মূল্য, এটা একক। মোট মূল্যকে একক দ্বারা ভাগ করলে নতুন করে একটা দর পাওয়া যায়, এটাই ভারযুক্ত গড়। ওকে, আমরা এর পরের এন্ট্রিটাতে চলে যাই। চলো, ওকে, এর পরের এন্ট্রিটাতে চলে যাই আমরা। এবার বলছে ইস্যু 500 একক। ইস্যু করছি কত? 500 একক, তাই তো? তাহলে চলেন ইস্যু 500 একক, 26 তারিখ। ওকে, ইস্যু 500 একক, তাহলে আমরা এই জায়গায় লিখবো ইস্যু কত একক? 500। ইস্যুর গড় কোনটা? এইটা, এই যে 500 লিখবো। দর কত? 23.97। তাহলে এই জায়গায় আমরা লিখবো 23.97। এবার 500-র সাথে 23.97 গুণ করো, তাহলে কত আসে বলো? $11,985। 11,985। তাহলে বাকি থাকবে কত? 490। 390 বাকি থাকবে কত? 390। এটাকে গুণ দিব কত দ্বারা? 23.97 দ্বারা। গুণ দিলে কত হবে বলো? গুণ দিলে কত হবে বলো? 11,990। 11,990, ভুল বলবা না। ওকে, 11,990 লিখে দিলাম। আচ্ছা, 390-কে 23.97 দ্বারা গুণ দিলে কত হয়? 390-কে 23.97 দ্বারা গুণ দিলে কত হয়? 9,348। 9,348। এই ভারযুক্ত গড়ে 2-1 যদি কারো রেজাল্টের সাথে পার্থক্য হয়, এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই। তোমার অঙ্ক হবে সর্বোচ্চ 5 পর্যন্ত এদিক সেদিক হইতে পারে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে মন খারাপ করা যাবে না, কেমন? এটা নিয়ে মন খারাপ করা যাবে না, এরকম হতেই পারে, 4-5 এদিক সেদিক হইতে পারে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না কোনোভাবে। এটা নিয়ে মন খারাপ করা যাবে না, কেমন? পাঁচশোর সাথে 23.97 গুণ দিলে কত হয়? আরে আমি যে তোমাদের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি, এটা কিন্তু ঠিক কথা। ওকে, ঠিক করে দিলাম। এবার আসেন লাস্টের এন্ট্রিটাতে আপনাদের প্রবলেম তৈরি হয়। এখন এই জায়গায় যে সমাপনী মজুদ 350 বলছে, সমাপনী মজুদ মানে কি? সমাপনী মজুদ মানে বলছে মাসের শেষে, এটাই ঠিক, মাসের শেষে আমাদের হাতে 350 একক থাকবে। সমাপনী মজুদ মানে মাসের শেষে আমাদের হাতে 350 একক থাকবে। কত একক থাকবে? 350। তাহলে আমরা এটা বসাবো কিভাবে? এই যে দেখো, দেখো কিভাবে বসাবো। আমরা এই জায়গায় লিখবো ঘাটতিটা। আমরা কিন্তু এই জায়গায় সমাপনী এককটা লিখবো না। সমাপনী একক বললে সবার লাস্টে আমরা ঘাটতি এককটা লিখবো। ঘাটতি, আমাদের ঘাটতি হয়েছিল কত একক? 40। এই যে দেখো, আমাদের কাছে আছে 390,
আর তারা বলছে মাস শেষে আমাদের কাছে থাকবে 350 350 থাকবে। তাহলে আমাদের মধ্যে ঘাটতি কত একক? দেখো আমাদের মধ্যে ঘাটতি কত একক? 40। তাহলে এই 40 বসবে ইস্যুর ঘরে। কেন? ঘাটতি হইলে পণ্যের পরিমাণ কমে যায়। এবার এই জায়গায় আমরা লিখব 23.97। এবার 40কে 23.97 দ্বারা গুণ দাও, কত হয় বলো? 40কে 23.97 দ্বারা গুণ দিলে কত হয় বলো? বলো 40কে 23.97 দ্বারা গুণ দাও। হ্যাঁ, এই 40কে 23.97 দ্বারা গুণ দিলে কত আসে বলো? 958 নাকি? ঘাটতি তো আমি কয়ে বাইর করছি, ঘাটতি তো আমি কয়ে বাইর করছি 958.8। তাহলে আমি 958.8 না লিখে আমি 959 লিখে দিই, বাস হয়ে গেল। ওকে, এবার এই জায়গায় থাকবে কত? 350 23.97। এই যে দেখো ওই যে উত্তরে বলছিল আমাদের এই জায়গায় সমাপনী একক কত থাকবে? 350। এই যে দেখো 350 হয়ে গেছে। কিভাবে? ছিল 390, ঘাটতি হয়েছে কত? 40, তাহলে আছে কত? 350। এবার এই 350কে 23.97 দ্বারা গুণ দাও, গুণ দিলে কত আসবে বলো? এই যে 350কে 23.97 দ্বারা গুণ দাও, গুণ দিলে কত আসবে বলো? যদি প্রশ্নে ঘাটতি থাকতো স্যার, আরে ভাই যদি প্রশ্নে ঘাটতি থাকতো তাহলে সমাপনী একক থাকতো না। প্রশ্নে ঘাটতি থাকলে সমাপনী থাকবে না, সমাপনী থাকলে ঘাটতি বাহির করে নিতে হয়। যদি প্রশ্নে সমাপনী একক থাকে তখন ওই অঙ্কটার ক্ষেত্রে ঘাটতি একক বাহির করে নিতে হয়, যেটা আমি কতে করছি। 8389, 8389 না লিখে আমরা লিখবো কত? 90। এই যে 8389 না লিখে 90 লিখে ফেলো। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার বলো সমাপনী এককটা কিভাবে লিখলাম, বুঝতে পারছো? যদি সমাপনী থাকে লাস্টে তুমি সমাপনী লিখতে পারবে না। সমাপনীটা মানে উত্তর, মানে উত্তরটা তারা প্রশ্নে দিয়ে দিছে। এই যে 350, এই 350 হচ্ছে উত্তর। এটা প্রশ্নে বলে দিছে যে সমাপনী একক 350 হবে। সমাপনী একক থাকলে ওই সৃজনশীলের ক নাম্বারটাই ঘাটতি একক বাইর করতে বলে। বলো তো বুঝতে পারছো কিনা? প্লিজ বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। বলো তো বুঝতে পারছো কিনা? ঘাটতি ইস্যুর কলামে বসছে কারণ হচ্ছে ঘাটতি হলে পণ্যের পরিমাণ কমে যায়, ঘাটতি হলে গুদামে পণ্যের পরিমাণ কমে যায়। আর পণ্যের পরিমাণ কমে গেলে আমরা সেটা ইস্যুর ঘরে লিখব। পণ্যের পরিমাণ বাড়লে, এই যে দেখো, বাড়লে প্রাপ্তির ঘরে আর কমলে ইস্যুর ঘরে, বাড়লে প্রাপ্তির ঘরে, কমলে ইস্যুর ঘরে। আমি তোমাদেরকে বুঝে পাগল হয়ে যাব, তোমরা আসলেই বুঝো না। এত স্বল্প ব্রেন নিয়ে কিভাবে চলো আমাকে বলো। আমরা তো কতে ঘাটতি একক বাইর করছিলাম 40, কতে তো আমরা এই ঘাটতি এককটা বাইর করছি 40 একক। এরপরে লাস্টে তারিখটা বলছে এই যে সমাপনী মজুদ 350 একক হবে। এটার মানে মাস শেষে 350 একক উত্তর হইতে হবে, মানে এটা উত্তর। 350 হচ্ছে উত্তর। তাহলে আসেন অঙ্কে আসেন। এই যে দেখেন অঙ্কটা দেখেন, আমাদের এই জায়গায় এই যে 31 তারিখের এন্ট্রির আগে আমাদের এই জায়গায় একক ছিল কত? 390। তো তারা বলছে উত্তর হইব 350, আর এই জায়গায় দেখাচ্ছে 390। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 40। ওই 40 হচ্ছে ঘাটতি। এই জন্য ঘাটতিটা আমরা কার ঘরে লিখবো? ঈশ্বর ঘরে লিখবো। ঘাটতি হলে সবসময় ঈশ্বর ঘরে লিখবেন, ঘাটতি হলে সবসময় ঈশ্বর ঘরে লিখবেন। আচ্ছা এবার আসেন খ নাম্বারটা আপনারা পারবেন কিনা বলেন তো? ফিফো পদ্ধতি পারবেন কিনা বলেন তো?
এই যে ফিফু পদ্ধতিটা পারবেন কিনা বলেন তো। এই যে খ নাম্বারটা ফিফু পদ্ধতিটা পারবেন কিনা বলেন, খ নাম্বারটা পারবেন কিনা বলেন, ফিফু পদ্ধতিটা পারবেন কিনা বলেন। তাহলে আমি আরেকটা অঙ্কের ক নাম্বার বুঝাই দিব যে কতে আরো কি কি থাকতে পারে। সবাই একটু বলেন খ নাম্বারটা পারবেন কিনা। যদি খ নাম্বারটা পারেন মানে ফিফু পদ্ধতি পারেন, আমি আরো একটা অঙ্কের ক বুঝিয়ে দিব। কুমিল্লা বোর্ড 19, এই যে দেখেন এই জায়গায় আবার কটা অন্যভাবে আসছে দেখেন। আবার এটাতে বিকৃত পণ্যের ব্যয়ও আছে। কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, হ্যাঁ সমাপনী মজুদ পণ্যের জায়গায় ঘাটতে হবে ভাই, ঠিক এখন যেভাবে করছি এইভাবে সমাপনী মজুদ পণ্যের জায়গায় ঘাটতে হবে। এই যে দেখেন কুমিল্লা বোর্ড 19-এর ক নাম্বার, মোট প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো কেজি এবং টাকায়। কেজি এবং টাকায়, কেজি মানে পরিমাণ, টাকায় মানে দর। কেজি কত কেজি কিনছি, পরিমাণ, টাকায় মানে হচ্ছে টোটাল। এবার দেখেন আমরা এটা কিভাবে করব আমি একটু বুঝিয়ে দিই। আরে ভাই পণ্যের পরিমাণ সমাপনী থেকে কম হয় না কখনো, অবাস্তব কিছু কমেন্ট করো তোমরা। দেখো মোট প্রাপ্তির পরিমাণ বললে যতগুলো একক আমি ক্রয় করব, যতগুলো একক আমি ক্রয় করব সবগুলো যোগ করে দিব, গড় করব তারিখ, বিবরণ, একক, দর, টাকা। তারিখ, বিবরণ, একক, দর, টাকা। তারিখ, বিবরণ, একক, দর, টাকা। গড়টা খেয়াল করেন। তারিখ, বিবরণ, একক, দর, টাকা। এই হচ্ছে আমাদের ঘর। এবার আসেন আমরা ক্রয় করছি কত তারিখে, 5 তারিখে 512 টাকা করে আর 20 তারিখে 414 টাকা করে। এবার আমরা লিখব 5 তারিখে ক্রয় করছি, ক্রয় 500 একক, দর কত 12, কত হইল 6000। এরপরে আবার আমরা ক্রয় করছি কত একক 400, দর কত 14 টাকা। আচ্ছা 400-কে 14 দিয়ে গুণ দিলে কত হয় বলো। এই যে 400-কে 14 দ্বারা গুণ দিলে কত হয় বলো। চারশোকে 14 দ্বারা গুণ দিলে কত হয় বলো। একটু লিঙ্কটা শেয়ার করবা, একটু লিঙ্কটা শেয়ার করে দিবে ক্লাসের। পাঁচ 5600। এবার আমরা শুধু এককটা যোগ করব আর টাকাটা। 11600 হচ্ছে আমার টাকা আর একক হচ্ছে কত 900। বলো তো বুঝতে পারছো কিনা, ক নাম্বারটা বুঝতে পারছো কিনা বলো, 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 ক নাম্বারটা বুঝতে পারছো কিনা বলো। ক নাম্বারটা ক্লিয়ার। না না প্রারম্ভিক উদ্বৃত্ত আসবে না, প্রারম্ভিক উদ্বৃত্ত আসবে না, শুধু প্রাপ্তি বলছে। প্রাপ্তি মানে হচ্ছে ক্রয়ের ঘরে যেগুলো আসে সেগুলো, প্রাপ্তি মানে যেগুলো ক্রয় করছি সেগুলো। যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলতো, যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলতো তাহলে আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত নিতাম
এই যে যেগুলো ক্রয় করছি সেগুলো নিতাম। যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলতো, এই জায়গায় কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলে নাই, এই জায়গায় শুধু বলছে যতগুলো একক আমি ক্রয় করছি সেইগুলো নিয়ে আসার জন্য, যতগুলো একক আমি ক্রয় করছি সেইগুলো নিয়ে আসার জন্য বলছি। অন্য কিছু আসবে না, অন্য কিছু আসবে না, অন্য কিছু আসবে না। কেমন? অন্য কিছু আসবে না। এবার দেখো এইটাতে কিন্তু পরিবহনে বিনষ্ট আছে, তাহলে তোমরা কিভাবে করবা? এইটার ফিফো পদ্ধতিটা করাবো নাকি বিক্রিত পণ্যের ব্যয় করাবো? কোনটা করাবো বলো? বলো, এটার কি ফিফো পদ্ধতি করাবো নাকি বিক্রিত পণ্যের ব্যয় করাবো? বলো, এটার কোনটা করাবো বলো? না না না, পরিবহনে বিনষ্ট এটা কেন আসবে? পরিবহনে বিনষ্ট এটা আসবে না। এটার কোনটা করাবো? দুইটাই করাবো নাকি বিক্রিত পণ্যের ব্যয় করাবো? বলো। ওকে, শুধু ক্রয় আসবে। বারবার বলতেছি, প্রাপ্তির পরিমাণ বাইর করতে বললে, প্রাপ্তির পরিমাণ বাইর করতে বললে শুধু ক্রয় আসবে। কেমন? এই যে দেখো, প্রাপ্তির পরিমাণ বাইর করতে বললে শুধুমাত্র যতগুলো একক ক্রয় করব সেইগুলো যোগ করে দিব। আর যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলতো তাহলে প্রারম্ভিক মজুদও আসতো। ওকে, দুইটাই করাই দিচ্ছি, তোমরা থাকতে হবে, লিঙ্কটা শেয়ার করতে হবে, লিঙ্কটা শেয়ার করতে হবে। যদি ক্লাসে থাকো একটু লাইক দাও, লিঙ্কটা শেয়ার করে দাও। দুইটাই করাই দিব, কোনো সমস্যা নাই, দুইটাই করাই দিব, কোনো সমস্যা নেই, দুইটাই করাই দিব। ওকে, দুইটাই করে দিচ্ছি, দেখো দুইটাই করে দিচ্ছি, সমস্যা নেই। প্রথমে ফিফো পদ্ধতিটা দেখো, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় দেখাচ্ছি। খেয়াল করো সবাই, গড়টা সুন্দর করে আঁকবা কিন্তু। প্রথমে তারিখ, তারপরে বিবরণ, তারপরে আমরা মাঝখান দিয়ে একটা গড় টানবো, তাই তো? আচ্ছা, এবার এটাকে তিনটা করে ফেলবা। আবার এটাকে তিনটা করব। এবার দেখো, লিঙ্কটা শেয়ার করে দাও না, লিঙ্কটা শেয়ার করে দাও না। বাকিরা কি ঘুমাই গেছে? বিবরণ, ক্রয়, প্রাপ্তি, একক, দর, টাকা। এটা হবে ইস্যু অথবা বিক্রয়। গড় হবে একক, দর, টাকা। এটা হবে উদ্বৃত্ত, একক, দর, টাকা। এবার আমরা করব ফিফো পদ্ধতি, যেটা এটা। এবার আমরা ফিফো পদ্ধতিটা করব। কেমন? চলো ফিফো পদ্ধতিটা আমরা করব। এবার প্রথমে কি আছে দেখো, প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত 600 কেজি 10 টাকা দরে। প্রারম্ভিক উদ্বৃত্ত 600 কেজি 10 টাকা দরে। তাহলে কিভাবে লিখবো? এই যে দেখো, সালটা লিখে নিবা, তারিখটা লিখবা। প্রারম্ভিক উদ্বৃত্ত, এই যে উদ্বৃত্তর গড় 600 কেজি 10 টাকা দর, অর্থাৎ 6000 টাকা। ওকে ফাইন। এবার আসো, এবার আমরা কি করব দেখো, একটু খেয়াল করো। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা কি করব? একটা দাগ দিয়ে দিব, দাগ দিয়ে তারপর আমরা ওই এন্ট্রিটা আবার লিখবো 2 নম্বর। ওকে, এবার দেখো 1 তারিখের পরে কি আছে? 5 তারিখ, ক্রয় 500 কেজি 12 টাকা। ক্রয় 500 কেজি 12 টাকা, নাকি? দেখো
তোমরা কি ক্লাসে আসো? ক্রয় 500 কেজি, তাহলে ক্রয়ের ঘরে লিখবা কয় টাকা? 12 টাকা। কয় হাজার? 6000। এবার এটা কিন্তু গুদামে বসবে। এই যে দেখো, এই 600 নিচে নামাবা, এই 10 থাকবে, আর এই 6000 এটা যেভাবে আছে এভাবে থাকবে। নতুন করে যেটা ক্রয় করছি এটা আমি তার নিচে বসাবো। দেখো, বারযুক্ত গড় হইলে তুমি একসাথে রাখতে পারতা, যেহেতু এটা বারযুক্ত গড় না, তাহলে তোমাকে আলাদা আলাদা রাখতে হবে কিন্তু। ওকে, তারপরে আসো, তারপরে কি বলছে? ইস্যু 700 কেজি আমরা ইস্যু করে দিছি। আরেকটা জিনিস বলে দেই, ইস্যুর সাথে যদি কখনো দর থাকে, ইস্যুর সাথে যদি কখনো দর থাকে, ওই দরটাকে গণনা করবা না, মানে ওই দর ধরে অঙ্ক করবা না। ইস্যুর সাথে যদি কখনো দর থাকে তাহলে ওই দরটা ধরে তুমি কখনো অঙ্ক করবা না, এটা মনে রাখবা। ইস্যু 700 কেজি, তাহলে ইস্যুর ঘর কোনটা? এই যে এইটা। তাহলে আমরা আগে এই জায়গায় লিখবো ইস্যু। ইস্যু, তাহলে আমার প্রথমে আছে কত? 600। এই 600 আগে আমি বিক্রি করব, আগে যেটা আছে সেটা বিক্রি করতে হবে, আগে যেটা আছে সেটা বিক্রি করতে হবে। তাহলে আরো লাগবে কত? 100। এই 100 কিন্তু আমি 500 থেকে দিব, তাহলে আমি এই জায়গায় লিখবো 100। এটার দর আবার 12, তাহলে হবে 1200। এবার গুদামে থাকবে কত? এই 600 নাই, 500 থেকে 100 দিয়ে দিছি, তাহলে গুদামে আছে 400, 12, তাহলে 4800। বলো তো এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা? এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো তো? এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো? এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো? এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো? প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 20 তারিখ ক্রয়কৃত 400 কেজি 14 টাকা দরে। আমি ক্রয় করছি 400 কেজি 14 টাকা দরে। দেখো কিভাবে বসাবো। ক্রয় করছি 400 কেজি 14 টাকা দরে 5600। এবার এটা গুদামে লিখবা। তো গুদামে এর আগে যেটা আছে উদ্বৃত্ত মানে গুদামঘর, উদ্বৃত্ত মানে কি? গুদামঘর। তো গুদামঘরে এর আগে কত আছে? 400, 12 টাকা করে 4800। তারপরে নতুন করে যেটা ক্রয় করছো ওইটা তুমি লিখবা এইভাবে। এরপরে আবার একটা দাগ দিবা, দাগ দেওয়ার পরে এর পরের এন্ট্রিটা কি বলছে দেখো। এর পরের এন্ট্রিটা বলছে ইস্যু 600 কেজি, ইস্যু 600 কেজি। দেখো, তাহলে আমরা 600 কেজি ইস্যু করলাম মানে বিক্রি করলাম, তাহলে ইস্যুর ঘর কোনটা? এটা না? আমার প্রথম সারিতে পণ্য আছে কত? 400। এই 400 আমি আগে লিখব, দর কত? 12, 4800। তাহলে আমি তো ইস্যু করছি 600 কেজি, তাহলে আমি দিছি কত? 200। আরো দিতে হবে, আর আমি দিছি কত? 400। আরো দিতে হবে কত? 200। এই 200 দিতে হবে 400 থেকে, তাহলে এই জায়গায় লিখবো 200। এটার দর কিন্তু 14, তাহলে এই জায়গায় লিখবো 14। 14 দোকানে কত? 2800। এই যে 2800 লিখবো। তাহলে এই 400 আমার কাছে নাই, এই 400 থেকে দিয়ে দিছি 200, আর আছে কত? আর আছে 200। 14 টাকা করে 2800। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা বলো? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো পরিবহনে বিনষ্টটা কিভাবে বসাবা। এই যে দেখো, পরিবহনে বিনষ্ট, দেখো পরিবহনে বিনষ্ট 25 কেজি 20 তারিখে যেটা কিনছিলাম, তাহলে 20 তারিখের দর কত? 20 তারিখের দর কত? 14 টাকা, তাহলে 14 টাকা করে বসবে। পরিবহনে বিনষ্ট 20 কেজি। তো যেহেতু বিনষ্ট হইছে, বিনষ্ট হইলে মালের পরিমাণ কমে যায়, বিনষ্ট হলে
মালের পরিমাণ কমে যায়, এই জন্য এটা ইস্যুর ঘরে বসবে। দর কত? 14। তো 20কে 14 দ্বারা গুণ দিলে কত হয় বলো? 20কে 14 দ্বারা গুণ দিলে কত হয় বলো? 20কে 14 দ্বারা গুণ দিলে কত হয় বলো? পরিবহনে বিনষ্ট, পরিবহনে বিনষ্ট এটা ইস্যুর ঘরে বসবে। কেন? কারণ এর ফলে পণ্যের পরিমাণ কমে যায়, এই জন্য। ও 25 কেজি, হ্যাঁ, তাহলে 25কে 14 দ্বারা গুণ দাও, কত হয় বলো? 25কে 14 দ্বারা গুণ দাও, কত হয় বলো? হ্যাঁ 25 কেজি লিখছি, 25 কেজি লিখছি। 25কে 14 দ্বারা গুণ দাও, কত হয় বলো? 25কে আমরা যদি 14 দ্বারা গুণ দেই তাহলে কত হয় বলো? 350। তাহলে এই জায়গায় আমরা লিখবো 350। 200 থেকে 25 চলে গেছে, আর আছে 175, 14। এবার 175কে 14 দ্বারা গুণ দিলে কত হয় বলো? হ্যাঁ, যদি ওয়ান মেথড হইতো তাহলে সেম ইস্যুর ঘরে বসতো, বিনষ্ট ইস্যুর ঘরে বসতো। পরিবহনে বিনষ্ট এটা বিক্রয়ের ঘরে বসবে। জি ভাই, এটা তো বিক্রয়ের ঘরে আমি বসাইলাম, আপনি কি চোখে দেখেন না? 2450, তাহলে এই জায়গায় হবে 2450। এই হচ্ছে আমার ফিফু মেথডের অঙ্কটা। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা, আমাকে একটু বলেন। বলেন তো ফিফু পদ্ধতিটা বুঝতে পারছেন কিনা? এবার আসেন এটার বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে করব। বলেন এটা বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানান। এবার বলছে বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে। এবার বলছে বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতে। বিক্রিত পণ্যের ব্যয়, ওকে, এটাই লাস্ট। বিক্রিত পণ্যের ব্যয় আজকে লাস্ট। ওকে ফাইন, দেখেন বিক্রিত পণ্যের ব্যয় আমরা শুরু করি। লাস্ট অঙ্ক। গড় হবে বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। গড় হবে বিবরণ টাকা টাকা। বিবরণ টাকা টাকা। এবার প্রথমে আসবে প্রারম্ভিক একক। তাহলে প্রারম্ভিক মজুদ 600, প্রারম্ভিক মজুদ ছিল 600, 10 টাকা দর। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 6000, স্বাভাবিক। তাহলে আমরা এই জায়গায় লিখবো 6000। ওকে, এরপরে আমরা নিয়ে আসবো ক্রয়। এবার আমরা ক্রয় করছি কত একক, একটু খেয়াল করো। আমরা ক্রয় করছি কত একক? এই যে ক্রয় কিন্তু দুইবারে করছি আমি। প্রথমে 512 টাকা করে, প্রথমে 512 টাকা করে। তাহলে আমি লিখবো এই যে 500 গুণ 12, 6000। তারপরে কিন্তু আমি আবার ক্রয় করছি। এবার আমি ক্রয় করছি 400 একক, 14 টাকা করে, 5600। তাহলে ইন টোটাল আমি ক্রয় করলাম কত? 11600, 11600। এবার তার থেকে যোগ করো, যোগ করলে হবে কত? 17600। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এবার তার থেকে আমি বাদ দিব বিনষ্ট। বিনষ্ট পণ্য 25 একক, 14 টাকা দর, 350। 350 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 17250, 17250। তারপরে আমি বাদ দিব সমাপনী একক, সমাপনী একক। তো এই সমাপনী একক বা সমাপনী মজুদ এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই। এটা কোথায় পাবা?
এটা তুমি যে ফিফু পদ্ধতি করছো ওই জায়গায় পাবা। এই যে সমাপনী একক কত, এই যে 175, কত টাকা, 14 টাকা ধরে, কত 2450। এই যে দেখো তুমি যে লাস্টে সমাপনী এককটা বাদ দিবা, তুমি যে লাস্টে সমাপনী এককটা বাদ দিবা, এটা তো প্রশ্নে দেওয়া নাই। এটা হচ্ছে তুমি যে খ নাম্বারটা করছো ওই যে ফিফু পদ্ধতি, ওই ফিফু পদ্ধতির ভিতরে কিন্তু এটা দেওয়া আছে। এই যে 175, 14 টাকা ধরে 2450। তাহলে আমরা 2450 বাদ দিয়ে দিই। সমাপনী একক কত, 2450। 2450 বিয়োগ করলে কত হয় বলো। আর এই জায়গায় লিখে দিবা ক হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত বিয়োগ করলে কত হয় বলো, 14,800। এই 14,800 হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। বলেন বুঝতে পারছেন কিনা, বিক্রিত পণ্যের ব্যয় বুঝতে পারছেন কিনা, বলেন বিক্রিত পণ্যের ব্যয় বুঝতে পারছেন কিনা, বিক্রিত পণ্যের ব্যয় বুঝতে পারছেন কিনা বলেন। এই হচ্ছে আপনাদের আজকে 2টা অধ্যায় আমি কমপ্লিট করাইলাম। বলেন সবাই 2টা মিনিট সময় দিব, আর সবাই আমরা 2টা মিনিট সময় আর দিব। হ্যাঁ দেখেন আজকে আমরা অনেক লম্বা সময় ক্লাস করছি, আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ আপনাদেরকে। দীর্ঘ সময় আপনারা ক্লাসে ছিলেন এবং বলেন আমরা কি বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছি? সবাই বলবেন আমরা কি বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পারছি? ভাই আগুনে বিনষ্ট পণ্য কই দেখলেন আপনি? চোখে কি একটু বেশি দেখেন? ওকে, আগামীকাল ক্লাস হবে ঠিক 7টা 20 মিনিটে। আগামীকালও ক্লাস হবে 7টা 20 মিনিটে। কেমন? আগামীকালও ক্লাস হবে 7টা 20। অধ্যায় 2 এবং 6 আগামীকাল হবে 2 এবং 6। আগামীকাল হবে 2 এবং 6 নিয়ে। শনিবার সকালবেলা, শনিবার সকাল অধ্যায় 5 এবং রাতে এমসিকিউ, রাতে হবে এমসিকিউ, শনিবার রাতে হবে এমসিকিউ। আমি নিব অবশ্যই, আমরা এগুলো রুটিনটা প্রকাশ করে দিব। এই যে আগামীকাল রাত 7টা 20 মিনিটে 2 এবং 6 অংশীদারি ব্যবসা এবং অনুপাত বিশ্লেষণ, অংশীদারি ব্যবসা এবং অনুপাত বিশ্লেষণ। কেমন? এই যে 5 হবে শনিবার সকালবেলা, 5 হবে শনিবার সকালবেলা। একসাথে সব পড়া লাগবে না, ধাপে ধাপে পড়েন তাহলে ভালো করতে পারবেন। আচ্ছা তাহলে অধ্যায় 5 যদি আগে করাই তাহলে ইনশাল্লাহ অধ্যায় 5 আগামীকাল করাই দিব নে। অধ্যায় 5-এর সাথে অধ্যায় 6 ধরবো, যদি আপনাদের সুবিধা হয় তাহলে 5-6 করাই দিব নে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল এবং কালকে বিকালবেলা তোমাদের সবার প্রিয় রিয়াদ স্যার, আগামীকাল বিকালবেলা সবার প্রিয় রিয়াদ স্যার কিন্তু ক্লাস নেবেন। ওকে, আগামীকাল বিকালবেলা রিয়াদ স্যার কিন্তু ক্লাস নেবেন। সবাই তৈরি থাকবা, সবাই তৈরি থাকবা। আর আজকে আমরা যা আলোচনা করলাম বলো তো বুঝতে পারছো কিনা? আজকে আমরা যা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা বলো তো? আজকে আমরা যা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা বলো তো? আজকে আমরা যা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা বলো? আজকে আমি যা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা বলো? যদি তোমাদের কোনো অভিযোগ থাকে তাহলে সেটাও বলবা।
আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা বলো? কোন কোন বোর্ডগুলো করবা, তাই তো? শোনো, কোন কোন বোর্ডগুলো করবা? এখন করবা 21, 22, 23। পরীক্ষার আগে শুধুমাত্র এই বোর্ডগুলো করো, শেষ। আর কোনো লাগবে না। কেউ বইয়ের উদাহরণ করতে যাবা না, কেউ বইয়ের উদাহরণ করতে যাবা না। কারণ আমি আবার বলতেছি, তোমাদের কলেজে যেই লেখকের বই আছে, যেই লেখকের বই অনুসরণ করো, বর্তমানে তুমি উদাহরণের অঙ্ক ফলো করার দরকার নেই। মানে উদাহরণের অঙ্কগুলো সমাধান করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা সমাধান করব শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো। আমি যদি বোর্ড প্রশ্নগুলো সমাধান করি, তাহলে ইনশাল্লাহ আমি বোর্ডে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সলভ করতে পারবো। আর যদি বেশি বুঝো, নিজের বেশি পণ্ডিত মনে করো, তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে তুমি তোমার বইয়ের উদাহরণের অঙ্কগুলো করো, বোর্ড কোশ্চেন করার কোনো দরকার নাই। কেমন? আমি ক্লাস নিব আগামীকাল সন্ধ্যা 7টা 20-এ। তার আগে আগামীকাল দিনে আমাদের রিয়াদ স্যার একটা ক্লাস নেবেন। আগামীকাল দিনের বেলায় কিন্তু আমাদের রিয়াদ স্যার ক্লাস নেবেন। কেমন? ওকে, লাস্ট একটা লাইক হয়ে যাবে সবার জন্য। বলো, আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছি? আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পারছে? আমাকে কি একটু বলবেন? ধন্যবাদ আপনাদেরকে যারা বেশি বেশি শেয়ার করছেন। আপনারা অবশ্যই আপনাদের নাম, ঠিকানা, অবশ্যই কুরিয়ারের ঠিকানাটা দিবেন। অবশ্যই কুরিয়ারের ঠিকানাটা দিবেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আর আপনারা জানেন আমাদের একটা এডমিশন বেস আছে। আপনারা জানেন এখন আপনারা যারা এইচএসসি 24, আপনাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা এডমিশন বেচ চালু করছি, অল ইন ওয়ান। অর্থাৎ ডাবি থেকে গুচ্ছ পর্যন্ত একটা কোর্সের মাধ্যমে আপনি আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন। আমাদের কোর্স ফি বর্তমানে 4000 টাকা, 500 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বর্তমানে কোর্স ফি নিচ্ছি 3500 টাকা। এই 3500 টাকার ভিতরে আপনি সকল বইগুলো পাবেন ফ্রি, সকল বইগুলো ফ্রি পাবেন। অর্থাৎ আমরা সব ধরনের বই এবং প্রশ্ন ব্যাংক আপনাদেরকে কুরিয়ার করে পাঠাই দিব। এবং একটি টি শার্ট পাবেন। এবং 3500 টাকা দিয়ে এখন যেহেতু অনেকে ভর্তি হতে পারবে না, এই জন্য আমরা কিস্তির সুবিধা করে দিলাম। এই পরীক্ষা চলাকালীন আপনি সর্বনিম্ন 1500 টাকা, 1200 টাকা, 1000 টাকা দিয়ে আপনি আপনার ভর্তিটা কনফার্ম করে রাখেন। বাকি টাকাটা পরীক্ষার পর দিয়ে দিতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। কারণ আমরা শিক্ষার্থী বান্ধব, আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করি। যেহেতু 3500 টাকা একসাথে আপনি দিতে পারবেন না, এই জন্য আমরা কি করে দিলাম, ইনস্টলমেন্ট মানে কিস্তির সুবিধা করে দিলাম, যেন আপনি খুব সহজেই এই কোর্সটাকে এনরোল করতে পারেন। কেমন? যদি আপনারা চান কেউ ভর্তি হতে হয়ে যান, জোরাজুরি করবো না ভাই। ভালো মন্দ পরে বিচার বিশ্লেষণ করবেন, ভালো মন্দ পরে বিচার বিশ্লেষণ করবেন। এতটুকু তো বললাম, সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। শোনো, কথা এবং কাজ এই দুইটা এক থাকতে হবে। হ্যাঁ, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, এমন কোনো আচরণ আমাদের সাথে হবে না, আমরা করব না। আমরা যেটা বলবো সেটাই তোমাদের সাথে করব। জি অবশ্যই কুমিল্লা। জি আমরা পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, আমরা পিডিএফ দিয়ে দিব। আমরা পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। একটু সময় দেন, আমরা পিডিএফ দিয়ে দিব। জি জি, অনলাইনে তো আমাদের অ্যাডমিশন কোর্স ভাই। এটা তো এই যে এতক্ষণ যে বিজ্ঞাপন দিলাম, এটাই তো আমাদের অ্যাডমিশন 24 এবং 25। 4000 টাকা কোর্স ফি। যদি বর্তমানে কেউ ভর্তি হন 500 টাকা ডিসকাউন্টে 3500 টাকাতে ভর্তি হতে পারবেন। একদম ঢাবি থেকে জিএসটি পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ের কোর্স এই জায়গায় সম্পন্ন করতে পারবেন আপনি।
ক্লাস শুরু হবে আপনাদের পরীক্ষার পর, ক্লাস শুরু হবে আপনাদের পরীক্ষার পর। কিন্তু এখন ভর্তি হলে সুবিধা কি, আপনি কিস্তির সুবিধাটা পাচ্ছেন, আপনি কিস্তির সুবিধাটা পাচ্ছেন। কেমন? আর পরে কিন্তু পরীক্ষার পরে কোর্স ফি থাকবে আমাদের 4,000 টাকা, 4,000 টাকা থাকবে, 4,000 টাকা। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।